নমস্কার। আমরা শুরু করছি আজকে আমাদের স্ট্রেট টকস আনএডিটেড দ্য প্লুরালস ইউটিউব চ্যানেল থেকে। এই অনুষ্ঠান আপনারা মাঝে মধ্যে দেখেন এবং এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি এই মুহূর্তে পৃথিবীর সামনে, এই মুহূর্তে আমাদের দেশের সামনে, আমাদের রাজ্যের সামনে যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে, বিভিন্ন সমস্যা উঠে আসছে, তার কথা বলতে এবং অবশ্যই তার থেকে একটু উত্তরণের রাস্তা খুঁজতে। সেই উত্তরণের রাস্তা খোঁজার জন্য আজকে আমার সঙ্গে যিনি আছেন স্ট্রেট টকস আনএডিটেড, তার থেকে বোধহয় এই মুহূর্তে তার থেকে যোগ্যতর মানুষ হয়তো দেশেও খুব কম আছে। পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী গুরুজি, প্রণাম, নমস্কার। আপনার সময় দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়েছি এবং আপনার সাথে কথা বললে মনে হয় না যে ক্যামেরা আশেপাশে আছে, মনে হয় আমরা যেমন এমনি গল্প করি, আড্ডা মারি, ঠিক সেরকমই। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই সময়টা খুব কঠিন সময় আর কি, যে সেই কঠিন সময় থেকে উত্তরণের রাস্তা একটু আমাদের খুঁজতে হবে সবাইকে মিলে, এবং সেখানে আপনার মতো মানুষকে নেতৃত্বে থাকতে হবে। আমি নতুন করে পরিচয় করে দেওয়ার নেই দর্শকদের কাছে, কিন্তু আমি তবুও বলবো, এটা বলার দায়িত্ব, যে পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী হচ্ছেন এমন একজন মানুষ, এই মুহূর্তে যদি বিশ্বের শ্রেষ্ঠত্বের দরবারে বাঙালিরা ব্যাটন হাতে দাঁড়িয়ে আছেন, সামনে থেকে দাঁড়িয়ে আছেন, তাদের অন্যতম হচ্ছেন পণ্ডিত চক্রবর্তী। এবং মানুষ যারা রাস্তা খুঁজছে, তারা এইসব মানুষদের কাছ থেকে রাস্তা খুঁজছে, এবং সেই রাস্তা খোঁজার রাস্তাটাই আজ আমরা আমাদের দ্য প্লুরালস এই স্ট্রেট টকস আনএডিটেড আগামী হয়তো মিনিট 45 1 ঘন্টায় খুঁজে বার করার চেষ্টা করব। গুরুজি, কঠিন সময়, কঠোর সময়, সেগুলো তো আসেই, কিন্তু তার আগেও একটা খুব গুরুত্বপূর্ণ বলে একটু পজিটিভ নোট দিয়ে শুরু করা। ভারতবর্ষ, আমাদের দেশ 75 বছরে পদার্পণ করলো, আমাদের স্বাধীনতার 75 বছরে পদার্পণ করতে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ যিনি কিনা তার প্রফেশনাল লাইফ একটা পিনাকল অফ ক্যারিয়ারে আছেন, সেখানে দাঁড়িয়ে আপনার কাছে স্বাধীনতার সংজ্ঞাটা কি? মানে দেশের স্বাধীনতা, আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনি কিভাবে দেখেন? এই স্বাধীনতা শব্দটাকে, শব্দ বন্ধটাকে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ জয়ন্ত। আমি তোমাকে একজন অত্যন্ত উন্নত মানুষ হিসেবে আমার শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, এবং যারা এই অনুষ্ঠানে আছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই। যে তো একটা অভিনব প্রচেষ্টা তুমি করছো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, প্লুরালসের মাধ্যমে আমি শুনি তোমার অনুষ্ঠানগুলো, বড় ভালো লাগে। এটা একটা কঠিন প্রশ্ন তুমি করলে, যে স্বাধীনতা বলতে কি বোঝা যায়। আমার মনে হয় আমাদের দেশের মূল মন্ত্র হচ্ছে ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহে। আমরা সকলে যেন একসঙ্গে থাকি, সকলে যেন এক জিনিস চিন্তা করি, অন্যের মঙ্গল যেন চিন্তা করি, আমাদের নিজেদের অহংকার যেন আমরা না করি, আমরা যেন মুক্ত হই। আমরা সকলকে গ্রহণ করেছি, শক, হুন, পাঠান, মোগল সবাইকে গ্রহণ করে আমরা ভারতবর্ষ হয়েছি। এক্সাম্পল অফ পিস অ্যান্ড ইন্টিগ্রিটি। আমার মনে হয় যে ভারতবর্ষের একটা অন্য মূল্য আছে, কিন্তু সেই মূল্যটা আমরা ঠিক সবাই বুঝি কিনা আমি ঠিক বুঝি না। কারণ যে দেশটায় একজন স্বামী বিবেকানন্দ ছিলেন, একজন রবীন্দ্রনাথ ছিলেন, কত বলবো, শত শত নাম। আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ যেমন নোবেল প্রাইজ উইনার আমরা বলি, কিন্তু নোবেল প্রাইজ বলতে যা বোঝা যায় তার অনেক অনেক ঊর্ধ্বে ওনার চিন্তা, বিশ্লেষণ, দর্শন আছে। আমার মনে হয় এই দেশের স্বাধীনতা বলতে যে জিনিসটা আমার মনে হয় যে আমার অন্তরে আমি যে দেখতে পাচ্ছি তা প্রকাশ করবার সুযোগ আছে। আমার অন্তরের যে ভেতরের যে ছবিটা, সেটা যদি আমি ঠিকভাবে প্রকাশ করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা পূর্ণ হয় না। আমাদের দেশের যেটাকে আমরা বলি কালচার is one of the very essential part of our heritage and of our country's values. সেই কালচারের মধ্যে সব থেকে একটা উন্নত উপাদান হচ্ছে সঙ্গীত। আমি সঙ্গীতের ছাত্র বলে নই, সঙ্গীতকে আমার মনে হয় যে সমভাবে গীত, অর্থাৎ সবাই মিলে
একসঙ্গে যে জিনিসটা করা যায় সেটি সঙ্গীত। এই সঙ্গীত সম্বন্ধে আমি বলবো, কারণ আমি সঙ্গীতের ছাত্র। এই সঙ্গীত সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীতটা কম্পালসারি সাবজেক্ট। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভারতবর্ষের সবার সঙ্গে, যেমন শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাশিয়া, জাকির হোসেন, তারপরে MS বালুর কৃষ্ণ, সবার সঙ্গে একত্রিত একটা আমাদের দল ছিল। আমরা তাতে ইন্ডিয়ান মিউজিক গ্রুপ নাম দিয়েছিলাম। সেই গ্রুপের মাধ্যমে আমরা মনমোহনজির সঙ্গে 3-4 বার দেখা সাক্ষাৎ করেছি, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গেও আমি বিরজু মহারাজজি এবং অন্যান্য বিখ্যাত সঙ্গীতজ্ঞদের সঙ্গে গিয়ে দেখা করেছি। সঙ্গীতটাকে যাতে আমাদের দেশের একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে ছাত্রদের প্রথম দিন থেকে শেখানো হয়, যার মাধ্যমে ওরা ভারতবর্ষকে চেনে, ভারতবর্ষের মূল্যবোধকে চেনে, ভারতীয় সঙ্গীতের 5000 বছরের যে সংস্কার, বেদ থেকে বা উপনিষদ থেকে যেটা চলে আসছে, তার মাধ্যমে যেন আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে নিজেদের অহংকার করতে পারি, সেই জায়গাটা পৌঁছবার সব থেকে বেশি উপাদান সঙ্গীতে আছে। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি, কারণ যারা আমাদের দেশের রাজনীতিক, যারা বিখ্যাত মানুষ, তাদের মধ্যে সঙ্গীতের বোদ্ধা বা সঙ্গীত সম্বন্ধে জ্ঞান রাখেন এরকম মানুষ হয় নেই, অথবা খুব কম। সেই জন্য সঙ্গীতের মাধ্যমে আমি প্রথমে বলেছিলাম মনমোহনজিকে, আমি সবাই মিলে বলেছিলাম যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সঙ্গীত যারা শিখবে, ছোটরা, বাচ্চারা, তারা কোনোদিন তালা ভাঙতে পারবে না, তারা বন্দুক হাতে নিতে পারবে না, তারা দা হাতে নিয়ে মারপিট করতে পারবে না, তারা নিজেদের যে কোমল বৃত্তিগুলো, সূক্ষ্ম বৃত্তিগুলো ডেভেলপ করতে পারবে। মনমোহনজি খুব ইন্টারেস্টেড ছিলেন, ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। কিন্তু তারপরে যখন বা আমাদের পশ্চিমবঙ্গ, আমি ওনারও যে একটা স্বপ্ন ছিল না তা না, কিন্তু বাস্তবায়ন কোনোভাবে হয়নি, হয়ে উঠল না। সুতরাং আমি এর গভীরে যাওয়ার কোনো ক্ষমতা রাখি না, কারণ আমার শিক্ষাও এত বেশি নেই, আমি রাজনীতি বুঝি না। কিন্তু একটা জিনিস বুঝি, যে যারা এই শ্রুতিনন্দনে আসে, তুমি খুব ভালো মতন জানো, যেহেতু তোমার স্ত্রী এবং কন্যা আমার সঙ্গে বহুদিন ধরে একদম ছেলে মেয়ের মতোই, নাতির মতো, ওদের মনুষ্যত্ব কিন্তু এই শ্রুতিনন্দনের শিক্ষার মাধ্যমে দেখেছি। সঙ্গীত ছেড়ে দাও, সঙ্গীত যে যতটুকু কৃপা নিয়ে আসে ঈশ্বরের, তার হয়, কিন্তু এরা কিন্তু মানুষ হিসেবে সকলের থেকে পৃথক। এই যে পৃথক ভালোবাসার, শ্রদ্ধার যে একটা মানসিকতা, এটা সঙ্গীতের মাধ্যমে হয়। গুরুজি, এটা এটা আমি জানি, হয়তো এই চেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন, হয়তো আজ না হোক কাল, কাল না হোক পরশু, এই যে আপনি বলছেন যে মেইন স্ট্রিম এডুকেশন সিস্টেমে সঙ্গীতকে নিয়ে আসা, সেই সঙ্গীতজ্ঞ শুধু হওয়ার জন্য নয়, এই সঙ্গীতের মাধ্যমে মানুষ হিসেবে আরো পরিণত, মানুষ হিসেবে আরো উন্নততর হওয়ার জন্য, এই যে ভাবনাটা, আমার ধারণা এটা বিদেশে বহু জায়গায় হচ্ছে। বিদেশের বহু জায়গায় সঙ্গীত ইজ পার্ট অফ দ্য ফ্রন্ট লাইন কারিকুলা। সুতরাং এটা আমাদের দেশে আজ বা আগামীকাল নিশ্চয়ই হবে, আমরা সবাই সেই আশা রাখি। কিন্তু পাশাপাশি আর একটা জিনিস গুরুজি, মানে এই সময়, যেখানে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, আমার মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের লেখা সেই লাইনগুলো, যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। তো আজকে প্রত্যেকদিন সকালবেলা যখন মানুষ ঘুম থেকে ওঠে, সে ভাবে স্বপ্ন তো দূরস্থান, আগামীকালটা কি হতে চলেছে। এই যে গত 2 বছর ধরে এই যে করোনা, কোভিড, এই নিয়ে একটা অদ্ভুত, মানে একটা অদ্ভুত পৃথিবী, যেন পৃথিবী একটা 100 মিটার দৌড়ের পৃথিবীকে থামিয়ে দেওয়া হয়েছে, হঠাৎ হাত ধরে আটকে দেওয়া হয়েছে। আমরা সবাই ঘরবন্দি, এক প্রকার সারা পৃথিবী ঘরবন্দি। আপনার মতো মানুষ, যিনি সারা পৃথিবী ঘুরে বেড়ান, সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকেন প্রফেশনাল লাইফে, এই যে আটকে পড়াটা, এটাকে কেমন ভাবে নিচ্ছেন? দেখো, এটা অনেকটা মাইন্ড সেটিং এর উপর ডিপেন্ড করে। আটকে যখন পড়ে মানুষ, তখন মুক্তির খোঁজ করে। তুমি যদি কনফাইন না হও, তাহলে মুক্তির পথ খুঁজে বার করা যায় না। যখন আমরা একটা বড় বাড়িতে থাকি, তখন আমরা আটক নয়,
কিন্তু যদি আমাকে একটা 3 ফুট বাই 5 ফুট ঘরে আটকে দেওয়া হয়, তখন আমাকে খুঁজতে হবে যে আমি কি করে বেরোবো, রাস্তা কি করে বার করবো। এই জিনিসটা বার করবার জন্য আমার মনে হয় এই জিনিসটা খুব, যদিও কষ্ট, বহু মানুষকে আমরা হারিয়েছি, এটা একদম অভিনব এবং একটা অত্যন্ত মানে কষ্টকর এবং অদ্ভুত একটা পরিবেশ, ঠিক কথা। কিন্তু আমার মনে হয় এর পজিটিভ সাইডটা হচ্ছে যে এই যে আটকে পড়েছি বন্ধনের মধ্যে, এর থেকে মুক্তির উপায় খুঁজবার একটা বিশেষ পথ আমার মনে বন্ধনেই হয় মুক্তি, এই বন্ধনেই মুক্তি করোনার লাইনটা দ্বারা বলুন। আমরা বন্ধনেই মুক্তি। এই আর বন্ধন মানে স্বাভাবিক ব্যাপার, আমরা যখন আটকে পড়ি তখন আমরা যেন তেন প্রকারের চেষ্টা করি কি করে বেরোবো। সেইটা করতে গিয়ে আমি দেখেছি যে বহু বহু নতুন নতুন গান হয়েছে, রচনা হয়েছে এর মধ্যে, সেগুলো সমস্ত ঈশ্বরের কৃপা। আমি খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, কিন্তু বড় বড় মানুষদের দেখেছি, আমি অনেক বড় মানুষকে দেখেছি, সত্যজিৎ রায়কে কাছে থেকে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা দেখেছি। আমি মুস্তাক আলী খান সাহেবকে দেখেছি, বিভিন্ন ভারতবর্ষের সঙ্গীতজ্ঞদের সবাইকে দেখেছি। আমার গুরু জ্ঞান প্রকাশ ঘোষ, যিনি ভগবানের মতো মানুষ ছিলেন, তাকে সামনে থেকে দেখেছি। কাজেই আমার মনে হয় যে যখনই দেখলাম যে আমার রাস্তাটা বাইরে যাওয়ার বন্ধ হয়েছে, তখন আমি ভেতরে যাওয়ার চেষ্টা করেছি। তাতে দেখেছি অনেক নতুন নতুন জিনিস আমি রোজ শিখি। আমি রোজ আমাকে ছাত্র হিসেবে রেখে সকালবেলা তানপুরনি যখন বসি, তখন আমি দেখি অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু শিখতে পারলাম। তাছাড়া এই কঠিন সময়ের মধ্যে আমি বম্বের বিখ্যাত গুলজারজিকে অনুরোধ করেছিলাম যে নজরুল গীতি, আমাদের দেশের নজরুলের গান সেভাবে পরিচিতি পাচ্ছেন না, এখন বন্ধ হয়ে আছে। একমাত্র বাংলাদেশে খানিকটা নজরুল গীতির প্রচার প্রসার আছে, এখানে নজরুল গীতির প্রচার প্রসারটা বন্ধ হয়ে গেছে। সেই জন্য ওনার এই বিখ্যাত রচনাগুলো, রাগ সঙ্গীতের বিভিন্ন অঙ্গের গান উনি করেছেন। রাগ সঙ্গীতকে বাংলায় সব থেকে বেশি পপুলার করেছেন কাজী নজরুল ইসলাম তার গানের মাধ্যমে। সেরকম 10টা গান বেছে আমি ওনাকে দিয়ে সেগুলো হিন্দি ট্রান্সলেশন করে রেখেছি। সেগুলো খুব শিগগিরই আমি রেকর্ড করব, এবং আমার মনে হয় যে আন্তর্জাতিকভাবে বাঙালি, অবাঙালি, ইন্ডিয়ান ইন্ডিয়ান মিউজিকের যারা শ্রোতা এবং যারা আগ্রহী, তারা এই গান থেকে একটা নতুন উপাদান খুঁজে পাবে। অবশ্যই, মানে এই যে যুগলবন্দিটা আপনি বলছেন, যে আপনাদের দুজনের যুগলবন্দি, এবং আমি বলবো যুগলবন্দিটা তার সঙ্গে নজরুল, এই যে তিনজনের যে একটা মানে একসঙ্গে কাজ, এবং তার যে আউটপুট, আমার মনে হয় আপামর বাঙালি তার দিকে তাকিয়ে থাকবে দেশে বিদেশে, যে কি এর থেকে আউটপুটটা, ফাইনাল আউটপুটটা বেরোলো, আমরা সবাই তাকিয়ে থাকবো। এবং একটা সুখবর এর সঙ্গে আরো বলি যে বন্ধন ব্যাংক, আমাদের বাংলার বিখ্যাত ব্যাংক, বন্ধন ব্যাংক আমাকে অর্থনৈতিকভাবে অনেকটা সাহায্য করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ এই প্রোডাকশনটার জন্য। এই প্রোডাকশনটার জন্য। তো আমার মনে হয় যে সবার জানা উচিত যে কে কাকে কিভাবে সাহায্য করছে, কিভাবে আমরা অন্যের কাছে ঋণী হয়ে যাচ্ছি। আজকে তুমি যে কাজটা করছো এই চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মানুষকে একটা সৎ যেগুলো মানে মানে ইনফরমেশন লোকের কাছে পৌঁছচ্ছ, ডাক্তারির ব্যাপারে নানান রকম, এটা একটা শিক্ষামূলক ব্যাপার, এটা খুব বড় ব্যাপার। আমার মনে হয় এতে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বিভিন্ন প্রদেশের বিভিন্ন সাউথ এশিয়াটা তুমি কভার করেছো, এটা বিরাট ব্যাপার। এবং এর মাধ্যমে ছোট ছোট করেই একদিন হয়তো মহিরুহ হিসেবে তোমার এই কাজটা দাঁড়াবে। আপনি যেটা বললেন সেই চেষ্টাটাই করে যাচ্ছি, জানি না আগামী দিনে কি হবে। কিন্তু ফিরে আসি, আপনি এই যে প্রজেক্টের কথাটা বললেন, এখানে কি কোন কোন গানগুলো আছে, একটা বা দুটো গান কি আপনার মনে আছে? যে কারণ যেমন অনেক বিখ্যাত নজরুল গীতি আছে, তার মধ্যে কোনটা? ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, অথবা একই নূতন পিয়াসা। তারপরে যেমন নাকি যে আমাদের রবীন্দ্রনাথের গান, যে গানটা হচ্ছে এই যে আমি চিনি গো চিনি তোমার, রবীন্দ্রনাথের গানটা আছে না, একই ভাবের আরেকটা যেটা হচ্ছে যে যে দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি। দেখো, চিনি তোমারে চিনি, দূর দ্বীপবাসিনী, আর এই যে চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। দেখো দুটো ভাব কি সুন্দর একসঙ্গে
কাজী সাহেবের এবং রবীন্দ্রনাথের মিলে গেছে। এই দুটো গান একসঙ্গে করে এবং এই বিদেশিনীকে কিভাবে আমরা গ্রহণ করেছি সেটার বাস্তবায়ন করবার চেষ্টা করব। এই দুটো গানকে মানে এই মানে যেটা উনি লিখছেন সেই দুটো গানকে মিলেই তার একটা একটা রূপ, মিলিত রূপ না, পাচ্ছে। ওই যেটা কাজী সাহেবের গানটা উনি করেছেন, কিপিং ইন মাইন্ড যে রবীন্দ্রনাথের এই গানটাও আছে, এর আচ্ছা, সঙ্গে এটা রাখবে। রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা কি সুর আপনার দেওয়া সম্পূর্ণ নাকি এখনো? না, সুর তো কাজী সাহেবের সুর যেটা আছে, ওই সুরে রবীন্দ্রনাথের সব। সুর যেটা আছে, কিন্তু গায়কিটা আমার মনে হয় যে উচ্চ ধরনের সঙ্গীত শিক্ষা, আমি উচ্চাঙ্গ বলছি না, উচ্চ ধরনের সঙ্গীত শিক্ষা না থাকলে কোনো গানের প্রাণ প্রতিষ্ঠা হওয়া মুশকিল। শুধু গানটার কথা সুরটা গানটা নয়, কথা সুর ছাড়া ভেতরের ভাবকে, ভেতরের ছবিকে বাস্তবায়ন করবার চেষ্টা করার নাম সঙ্গীত। কারণ বোধহয় আরেকটু প্রোডাকশন হয়ে গেলে আমরা সবাই শুনতে পারবো। মানে আমার এখনই প্রভোক লাগছে যে আপনাকে অনুরোধ করার যে এক লাইন আমরা শুনতে পারি কিনা। নিশ্চয়ই এখন সেই পরিস্থিতিতে যাইনি, সেই অনুরোধ আপনাকে করছি না, আপনাকে ব্যতিব্যস্ত করছি না সেটা বলে। কিন্তু নিশ্চয়ই আমরা খুব খুব শিগগিরই সেটা শুনতে পাবো সবাই এই আপনার এই যে প্রোডাকশনের কথা বললেন। কিন্তু আপনি একটা কথা বললেন, এখানে বাংলাদেশের কথা উঠলো। আমি বাঙালির কথায় আসবো, বাঙালির কথা আপনি বলেছেন। আপনি কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন। বাংলাদেশের 50 বছর, স্বাধীনতার 50 বছর পূর্তি চলছে এবং সেই উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আপনি গিয়েছিলেন এবং বাংলাদেশে আপনি বিশেষ অনুষ্ঠানও করেছিলেন। তার অভিজ্ঞতা কেন? খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু ভীষণ কম মানুষ ছিলেন এবং প্রত্যেক দিন আমাদের কোভিড টেস্ট হচ্ছিল। প্রত্যেক দিন সকালে হচ্ছে, বিকেলে হচ্ছিল, এবং দুই দেশের প্রধানমন্ত্রীর সামনে আমার গান হয়েছে। এবং আমাদের প্রধানমন্ত্রীর একটা বিশেষ অনুরোধ ছিল আমার কাছে, যেন আমি একটা রাগ সৃষ্টি করে গাই। শুধু একটা রাগ গাই না, একটা রাগ সৃষ্টি করে গাই। তো সেই জন্য আমি একটা রাগ সৃষ্টি করেছিলাম, যেটা অনেকটা দক্ষিণ ভারতের আভুগি রাগের সঙ্গে মেলে, আর আমাদের উত্তর ভারতের যেটাকে আমরা বলি ভিন্ন সরোজ, এই দুটো রাগের মিশ্রণে আমি একটা রাগ সৃষ্টি করেছিলাম। সেটার নাম দিয়েছি মৈত্রী। কারণ আমাদের দুটো দেশ তো আলাদা নয়, আমরা একটাই। আমাদের জামা কাপড়, মাছ, ইলিশ, খাওয়া দাওয়া সব একই। বাংলাদেশে গেলে মনে হয় না বিদেশে গেছি। যদি একটা পাসপোর্ট লাগে, এই পাসপোর্টটা মোটেই ভালো লাগে না দেখাতে। তাছাড়া আমার পিতৃপুরুষ ওখানে থাকতেন, ময়মনসিংহে থাকতেন। সত্যজিৎ বাবু এবং দেবব্রত বিশ্বাসের সেই বিখ্যাত জায়গা ময়মনসিংহ, সেখানে আমার বাবাও থাকতেন। তো দেশের বাড়িতে আমি অনেকবার গেছি। যদি আমার জন্ম এখানে, আমি বাঙাল কথাটা বলতে পারি না, আমি বাঙালি বলবো। কারণ কিন্তু একটা কথা, বাংলাদেশের মানুষ যেরকম যত্ন করতে পারেন, এর কিন্তু অতটা কিন্তু বোধহয় প্রভাব আমাদের এপার বাংলায় তুলনামূলকভাবে কম। না, আমার অনেক অভিজ্ঞতা আছে যে মানে বাংলাদেশে যেভাবে মানে মানে লিটারালি ইংরেজিতে বলতে হয় দে স্পয়েল ইউ, অ্যাকচুয়ালি দে স্পয়েল ইউ, মানে যেভাবে ওরা করে, মানে তার কোনো মানে ম্যাচলেস যাকে অ্যাবসলিউটলি একদম। তো আপনার এই যে রাগটা আপনি করলেন, এই রাগটা নতুন করে তৈরি করলেন, সেটা ছিল অনেকটা সেই রবিশঙ্কর জি বোধহয় সম্ভবত ইন্দিরা গান্ধীর জন্য একটা রাগ তৈরি করেছিলেন, বা ওই ধরনের যে আমরা শুনেছি, খানিকটা তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। না, এটা আসলে দেখো, যেগুলো ট্র্যাডিশনাল রাগ, মালকোষ, বেহাগ, বাগেশ্রী, কেদার, ছায়ানট, হামিদ, যেগুলো আমরা সবসময় ভাইরো, টোড়ি, নতুন রাগের সৃষ্টি হওয়ার প্রয়োজন নেই। কারণ আমাদের যে 12টা স্বর, যে স্বর দিয়ে সারা পৃথিবীর গান বাজনা তৈরি হচ্ছে বা হয়েছে, এই 12টা স্বরের বাইরে কোনো কিছু সঙ্গীতে আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। যে বিথোফেন বলো, মোজার্ট বলো, বা আমাদের বাংলাদেশের কোনো শিল্পীকে বলো, বা শচীন দেব বর্মন বলো, বা গোলাম আলী খান সাহেবকে বলো, এই 12টা স্বরের মধ্যেই সারা পৃথিবীর সবকিছু। এই 12টা স্বরের মধ্যে যত সাইন্টিফিক্যালি ডেভেলপ কম্বিনেশন হতে পারে সেগুলো হয়ে গেছে। লাইক এ থেকে জেড অব্দি আবিষ্কার হয়ে গেছে, কিন্তু এরপরে আর ওয়ার্ড কি বলে অ্যালফাবেট তৈরির প্রয়োজন নেই। কিন্তু তাহলেও একটা চেষ্টা করে রবীন্দ্রনাথ কিছু কিছু শব্দের জন্ম দিয়েছেন, যে
শব্দগুলো বাংলা অভিধানে ছিল না। সেরকম ধরনের কিছু কিছু রাগ আমাদের গুরুরা সৃষ্টি করে গেছেন, সেই পদাঙ্ক অনুসরণ করে চেষ্টা করেছি একটা রাগ, সে রাগটা বেশ পাতে দেওয়ার মতোই হয়েছে, এমন হয়নি যে কোন রকম একটা খাড় করিয়েছি। না না না, আপনি ঈশ্বরের দয়ায়, ঈশ্বরের দয়া হয়েছে। তো সেটা নিশ্চয়ই সেটাও পাবলিক ডোমেনে আসবে। আরেকটা কথা আপনি বললেন, আপনি আপনি বাংলাদেশের কথা বলতে গিয়ে আপনি বাঙালির কথাও বলছিলেন। বাংলা আমি 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 সামগ্রিক বাংলাতেও আসবো, তার কথাতে আসবো, তার আগে বাংলা গান যেটা আপনার মূল বিষয়। একটা সময় মানে আমি বলছি যে যখন বাংলা গানের স্বর্ণযুগ বলা হয়, অর্থাৎ কিনা আধুনিক বাংলা, সেই সময় ক্লাসিক্যাল হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকও অনেক বাঙালি দ্বারা সারা ভারতে ডমিনেট করছেন। এখন আপনার মতো মানুষরা রয়েছেন, কিন্তু সব মিলিয়ে সামগ্রিকভাবে বাঙালির সারা ভারতের প্রেক্ষিতে মিউজিক্যাল যে জার্নিতে বা মিউজিক্যাল যে ডোমেনে তার যে ডমিনেন্স, সেটা কি আগের মতোই আছে বলে আপনার মনে হয়, নাকি কমেছে, নাকি নাকি একই রকম? আপনার আপনার নিজের কি ব্যক্তিগত? দেখো, আমাদের দেশের যেটা সব থেকে উন্নত সঙ্গীত সেটা হচ্ছে রাগ সঙ্গীত। যদি বাংলা ভাষার গানের কথা বলো, তাহলে নিশ্চয়ই সেই যুগটা, স্বর্ণযুগের গানগুলো আমরা এখন আর পাচ্ছি না, সেরকম ভাবে পাচ্ছি না। কিন্তু সঙ্গীতকে যদি অ্যাজ এ হোল বলো, তাহলে মূল সঙ্গীত হচ্ছে আমাদের দেশের রাগ সঙ্গীত, যেটাকে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত বলে ভয় দেখাই। ভয় দেখানোর কোনো কারণে, উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে সব থেকে যেটা দীর্ঘদিন মানুষের ভালো লেগে চলেছে, সেটাকে আমরা উচ্চাঙ্গের বলি। কিন্তু উচ্চাঙ্গ মানে অন্য গান নিম্নাঙ্গের, তা এই কথাটা ভুল, এটা খুব অন্যায় কথা। লতা মঙ্গেশকরের গান কখনো নিম্নাঙ্গের গান হতে পারে না, উচ্চাঙ্গের। উনি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বলা যায় ওনাকে, বলতে হবে। আমি বলবো যে রাগ সঙ্গীতের মধ্যে যন্ত্র সঙ্গীত আর কণ্ঠ সঙ্গীত দুটো ভাগ আছে। আমাদের দেশের সঙ্গীত মূলত কণ্ঠ সঙ্গীত, কিন্তু যারা যন্ত্র বাজান তারা যন্ত্রের ফ্রেটে নিজেকে ভেতরকার যে কণ্ঠের যে মিউজিক তাদের মনের মধ্যে অনুরণিত হয়, সেটাকে ওরা ট্রান্সক্রাইব করেন বা ট্রান্সলেট করেন ইনস্ট্রুমেন্টে। ইনস্ট্রুমেন্টাল মিউজিকে কিন্তু আলিব খাঁ সাহেব, রবিশঙ্করজি, বিলায়েত খাঁ সাহেব এবং নিখিল ব্যানার্জি ইত্যাদি ইত্যাদি সমস্ত মানে মহিলা শিল্পীরা বাঙালি হলেও অনেকে বাংলায় থাকেননি, কিছুদিন থেকেছেন তারপরে থাকেননি, কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠত্বের জায়গায় বাঙালিরা পৌঁছেছেন। কিন্তু কণ্ঠসঙ্গীতে কিন্তু ছবিটা অন্যরকম। কণ্ঠসঙ্গীতে এখানে আমাদের বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন, তারপরে তারপরে চক্রবর্তী মহাশয় ছিলেন, বিখ্যাত মানুষেরা ছিলেন, প্রসুন্দা, অনেকে মানুষ ছিলেন। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে উচ্চাঙ্গ সঙ্গীত বা রাগ সঙ্গীতে বাঙালিদের স্থান কোনো সময় সেই উচ্চতায় ওঠেনি। সেই আমি নিজের মুখেই বলছি যে মানে সেই রেল লাইনটা মোটামুটি আমি একলাই পাতবার চেষ্টা করেছি। এটা অহংকারের কথা নয়, এটা বাস্তব কথা। তুমি স্ট্যাটিস্টিক দেখলে বুঝবে। কিন্তু এখন যখন থেকে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি তৈরি হয়েছে, গত 42 বছর হলো, তার প্রোডাক্টরা যখন বেরিয়ে আসে, তার মধ্যে আমিও একজন, তখন থেকে কিন্তু বাংলার মানচিত্রে রাগ সঙ্গীতের একটা অন্য সম্মানের জায়গা তৈরি হয়েছে। যেমন কণ্ঠসঙ্গীত আমি উদাহরণস্বরূপ বলছি, একজন তো উস্তাদ রাশিদ খান, বাদায়ুর ছেলে হলেও সে তো কলকাতার, সে তো কলকাতায় গান শিখেছে, সবকিছু কলকাতায় করেছে। এবং কৌশিকী, এই দুজন এবং আমাদের যে কজন আমরা আছি, আমাদের মধ্যে এই কয়েকজন 3-4 জনের মধ্যেও অন্তত একজন বা দুজনকে ছাড়া ভারতবর্ষের কোনো কনফারেন্স এখন হয় না, নিতেই হয়। যে কোনো জায়গায়, সে জয়পুরে হোক কি পাঞ্জাবে হোক কি দিল্লিতে হোক কি বম্বেতে হোক, সবখানেই সেটা করতে হচ্ছে। তবে একটা জিনিস আমি খুব খুব মূল্যবান অভিজ্ঞতা থেকে বলছি, যে কনফাইনমেন্ট যাকে বলে, অর্থাৎ আমি ক্লাসিক্যাল, তিনি রবীন্দ্র, তিনি নজরুল, তিনি ধ্রুপদ, তিনি ধামার, এই কনফাইনমেন্টে কিন্তু আমাদের গানকে অনেক ক্ষতি করেছে। সামগ্রিকভাবে কনফাইনমেন্টটা ভালো না। আজকের দিনে কোনো ছেলে মেয়েদের আমি যখনই নিয়ে বসি যারা ট্যালেন্টেড, যার মধ্যে তোমার কন্যাও একজন, আমি সবসময় তাদের বলি যে ভার্সেটাইল হতে হবে। আজকে আমি যেমন নাকি ডাক্তারিতে এখন ডান নাকের স্পেশালিস্ট, বা নাকের স্পেশালিস্ট এরকম হচ্ছে, কিন্তু এরকম সিলেবাসে হার্টটা ছিল না, সেই গল্প যে আমার সিলেবাসে হার্টটা ছিল, হার্ট ছিল না, হার্ট সম্বন্ধে জানি না। কিন্তু আজকের দিনেও এরকম মানুষ আছেন
যেমন সুকুমার মুখার্জির মতো মানুষ, যিনি মাথার চুল থেকে পায়ের নখ অব্দি যে কোনো ব্যাপারে চিকিৎসা করে প্রমাণ করতে পারেন যে উনি চিকিৎসা শাস্ত্রটা সেভাবে শিখেছেন। আমার মনে হয় যে ভার্সেটালিটিটার আমাদের বাংলায় অভাব হয়েছে, এটা করতে হবে। আমি রবীন্দ্রনাথের গান গাই, কাজে ক্লাসিক্যাল জানবার দরকার নেই। আমি যেহেতু খেয়াল গাই, কাজী লতা মঙ্গেশকরের গানটা ডাইট, এরকম ধারণা সঙ্গীত মহলে আছে। এটা খুবই ভুল, এটা ভালো নয়। এই দেওয়ালগুলো ভাঙার দরকার। এই দেয়ালগুলো ভাঙার দরকার, অনেকটা ভেঙে গেছে স্মৃতিরঞ্জনের পরে, আরো ভাঙবে। কারণ আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিও এখন বিশ্বাস করে যে এই ঘরানা মাফিক টিপিক্যাল ট্রেনিংটার থেকে বেরিয়ে এসে আমাদের সব ঘরানাকে একত্রিত করে সঙ্গীতের উন্নতির জন্য চেষ্টা করা উচিত। ওইখানে ওই সাহানা অবতু, সাহানা ভুনক্তু, সবাই মিলে আমরা যেন একত্রিত হই। গুরুজি, এই যে আপনি বললেন যে দেওয়ালগুলো ভাঙার দরকার, বা ভাঙা অনেকটা হয়েছে, আরো হয়তো আগামী দিনে হবে, সেখানে আমি বাংলা আধুনিক গানের কথায় আসি। ওটা আপনার কাছে বলে কখনো শোনা, আমি অন্য জায়গাতেও শুনেছি যে যে ধরুন বাংলা গানে স্পেশালি মেল ভয়েসের ক্ষেত্রে হেমন্ত মুখার্জি, মান্না দে, তারপরে অনেক বিখ্যাত শিল্পীরা এসছে, কিন্তু হেমন্ত মুখার্জি, মান্না দেরা যেমন বাংলা আধুনিক গানের একটা 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 মানে সাধারণ মানুষ যে গান বাজনা বোঝে নাও, সে হেমন্ত মুখার্জি, মান্না দের গানকে, মানে হেমন্ত বনাম মান্না, এটা একটা বাঙালির লড়াইয়ের, অনেকগুলো লড়াইয়ের, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো লড়াইয়ের জায়গা ছিল সেখানে। আপনি হয়তোবা সেই জায়গাটা, মানে ক্লাসিক্যাল গানের পাশাপাশি বাংলা গানে আরেকটু আসলে, আপনি যদি আরেকটু সময় দিতেন, তাহলে হয়তো আরেকজন মান্না থেকে আমরা পেতাম। মান্না দা বোধহয় বলেছি না, আমার থেকেও ভালো কাউকে পেতাম। তো সেটা মনে হয় সেই চেষ্টাটা করার দরকার এবার। না, আমার মনে হয় কি জানো, যে নতুন জেনারেশনকে প্রথমেই এখন গান বাজনাটা না শিখেই গাওয়া যায় এরকম একটা জায়গায় এসে গেছে। শেখবার দরকার নেই, গাইলেই হয়। সঙ্গীতের যে নুয়েন্সেস, যেগুলো নাকি ছোট ছোট অলঙ্করণ, সেইগুলো শিক্ষা ছাড়া সঙ্গীতের সাংগীতিক সৌকর্য বা সৌন্দর্য বোধ, সেই বোধটা ডেভেলপড হয় না। এক, উন্নত মানের কথা এখন পাওয়া যাচ্ছে না। আমি তুই বিকেলে সন্ধ্যেবেলা আসিস, দেখা হবে, এরকম ধরনের কথার থেকে কোনো নতুন সুর বেরিয়ে আসে না। এই কথাগুলো সহজ, কিরে কেমন আছিস, একে তুমি কি রে কেমন আছিস বলা যাবে না, কিরে কেমন আছিস এরকমই বলতে হবে। কাজে কথার মধ্যে যদি একটা ছবি না থাকে, বাস্তব, যেটা প্রকৃতির বিভিন্ন ছবির সঙ্গে মেলে, একটা কাব্যের সৌন্দর্য যদি না পাওয়া যায়, যে তার সঙ্গে একটু সুরের সম্পর্ক স্থাপিত হয় না। আর প্রকৃতপক্ষে উন্নত মানের কাব্যের সঙ্গে ভারতীয় রাগ সঙ্গীতের বিবাহ যখন হয়, তখন সেই বিবাহ থেকে যে পুত্র বা কন্যার জন্ম হয়, তাকে সত্যিকারের সাকসেসফুল মিউজিক বলে বলে আমি মনে করি। আজকে হেমন্ত বাবু ও মান্নাবাবু যাদের কথা বলছো, তারা সেই রকম গান গাইতে পেরেছিলেন কারণ সেখানে গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, তাদের অসাধারণ কথা, খুব সাধারণ কথার মধ্যেও একটা ছবি ছিল, সুন্দর ছবি ছিল, যে ছবিটা সাধারণভাবে সব গানে পাওয়া যায় না। আজকের দিনেও হয়তো রচয়িতা আছেন, কিন্তু তাদের সেভাবে প্রচার প্রকাশ করবার দরকার। আরেকটা জিনিস তোমাকে বলছি, গানের মধ্যে একটা মিডিওক্রেসি এসে গেছে এই কারণে যে এই যে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুক বা বিভিন্ন যেগুলো মিডিয়া আছে, এর মাধ্যমে যে কেউ তার গান প্রকাশ করতে পারে। এর কোনো পরীক্ষা নেই যে তুমি করতে পারবে, তুমি এখন যোগ্য নও। যোগ্যতার কোনো মাপকাঠি না থাকলে কিন্তু সব বিষয়ে, যিনি ক্রিকেট খেলেন তার বিচার আছে, যিনি লেখেন তার বিচার আছে, যার বই ছাপা হয় তার বিচার আছে, কিন্তু গান করতে গেলে যে কেউ গান করতে পারে। এইটা কি, যতক্ষণ পর্যন্ত এটাকে রোধ করা না যাবে, যতক্ষণ এটাকে একটা কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটির কনফ্লিক্ট কথাটা হচ্ছে, একটা কোয়ালিটির জিনিসটাকে একটা বিচারের মধ্যে দিয়ে যেতে হবে। বিচার যদি না থাকে, তা যেমন নাকি এখন আমরা দেখতে পাচ্ছি যে বিচার ব্যবস্থা যদি ঠিক না থাকে, তাহলে একটা দেশ চলে না। সেরকম সব ব্যাপারই একটা বিচারের প্রয়োজন।
বিচার এবং বিবেচনা, এই দুটো একসঙ্গে করলে তবে আমার মনে হয় এবং সঙ্গীতটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে, পৌঁছানো যাবে। আমি আমি সঙ্গীতে আরো দু একটা বিষয় আসবো, কিন্তু তার আগে আপনাকে একবার জিজ্ঞেস করি, এটা বোধহয় প্রচুর বাঙালির মনেরও প্রশ্ন, যে কখনো মনে হয় না, মানে একটা তো প্রত্যেকেরই মনে হয় যে আমি এবার পরের জায়গাটা, আপনি আপনার অ্যাজ ইউ ইয়োরসেলফ সেড, যে সেই রেল লাইনটা আপনি পেরিয়েছেন, মানে সারা ভারতবর্ষের ক্লাসিক্যাল গানের যে রেল লাইনটা খানিকটা আটকে রাখতো বাঙালিকে, সেই রেল লাইনটা আপনি পেরোতে পেরেছেন, পেরিয়ে গেছেন। তো আমার মনে হয় না যে কখনো কখনো এই যে ধরুন এই করোনার সময় যখন আপনি বলছেন যে নিজের মধ্যে একটা তাকানো, নিজের মধ্যে একটা দৃষ্টিপাত, তখন মনে হয় না যে না এবার আমি একটা চ্যালেঞ্জ নিই, চ্যালেঞ্জ থাকবে যে ওই আবার মান্না দে, হেমন্ত মুখার্জির সময়টা বাংলা গানের ক্ষেত্রে ফিরিয়ে আনা যায়? নাকি আপনি মনে করছেন যে এই যে শেখানো, যেটা আপনি সারা ভারতের সারা পৃথিবীর ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন, সেটা আপনাদের প্রায়োরিটি? আপনি কোনো জায়গায় নিজের প্রফেশনাল কেরিয়ারটাকে কোথাও কম্প্রোমাইজ করছেন এই শেখানোর জন্য? হ্যাঁ করছে, তুমি ঠিক বলেছো। তার কারণ হচ্ছে আমাদের দেশে, খুব সত্যি কথা বলবো, একটু একটু হয়তো শুনতে খুব ভালো লাগবে না, কিন্তু বাস্তব কথা বলছি। আমাদের দেশে 5 জন ভারতরত্ন পেয়েছেন সঙ্গীতে: এম এস শুভলক্ষ্মী, লতা মঙ্গেশকর, ভীমসেন যোশী, বিসমিল্লাহ খান এবং এবং রবিশঙ্করজি। এই 5 জন ভারতরত্ন পেয়েছেন। এই ভারতরত্ন এই জন্য বলছি যে ভারতরত্ন একটা মাপকাঠি যাদের সারা পৃথিবীর মানুষ চেনে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই 5 জনের পরিবারে বা ছাত্রছাত্রীর মধ্যে একজনও সাকসেসফুল সাকসেসর নেই। তো তুমি বলো, আমার কাছে কি এদের 5 জন আদর্শ হওয়া উচিত, না আলাউদ্দিন খাঁ সাহেব বা জ্ঞান প্রকাশ ঘোষের জীবনটাকে বেছে নেওয়ার চেষ্টা করা উচিত? কারণ আমি তো এমন নয় যে আমি আমার পারফরমেন্সে ফেলিওর হয়েছি বলে শেখাচ্ছি, তা তো না। আমি তো আমার প্রফেশনাল ক্যারিয়ারের টপ মোস্ট জায়গায় দাঁড়িয়ে শেখাচ্ছি, আমি চেষ্টা করেছি সেটা করবার। মোস্ট আমি সেসব অহংকার করছি না, কিন্তু বাস্তব কথা বলছি। সে অবধি করবার পরে এখন আমার মনে হচ্ছে যে এই যে ছেলেরা, যে আমার ছাত্ররা সমস্ত গান করছে, ছাত্রীরা, এদের যদি আমি ঠিক করে শিখিয়ে যেতে পারি, তো একটা প্রজন্ম আমরা মিস করবো বটে, কিন্তু পরের প্রজন্মে ভালো 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 ডজন ধরে ছাত্র পাবে। তুমি বিশ্বাস করো, এই গত পরশুদিন এম এস শুভলক্ষ্মীর নামাঙ্কিত একটি ফেলোশিপ আমার 2টি ছাত্র পেয়েছে। একটি গান করে, একটি সরোদ বাজায়। সরোদ বাজায় ছাত্র, তার ছাত্র, মানে আমার 2 নাতনি প্রায় ফেলোশিপ দেয় সম্মুখানন্দ বম্বের। তাছাড়াও এই যে অনল, ব্রজ, দেবশ্রী বা মেধা, এই যে জেনারেশন, তো যে মেধা থেকে আরো জুনিয়র, কিন্তু এই যে ছেলে মেয়েরা, এরা যে কোনো একটা মিউজিক্যাল একটা পিকচারকে ওরা জানে কি করে সেটাকে আঁকতে হবে। কাজে আমার ইচ্ছা যে এই ছেলেমেয়েরা যেন সম্পূর্ণরূপে গানের মধ্যে ডুব দিয়ে, যেন ওই যে বলে না, ডুব 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 সাগর, ডুব সাগরে আমার মন, এই মনটাকে যদি ডুব সাগরে ওরা ডোবাতে পারে, তাহলে এরা আমাদের থেকে নয়, শুধু হেমন্ত মুখার্জি, মান্না দে, ওই শ্রেণীর শিল্পীদের কাছাকাছি পৌঁছতে ওদের খুব একটা অসুবিধার কথা নয়। কারণ ওদের প্রচার প্রসার কিন্তু মান্নাবাবু, হেমন্তবাবুর থেকে বেশি হওয়া সম্ভব আজকের যুগে। আর আজকের যুগে, এবং যারা সত্যিকারের ভালো, তারা সবসময় সমাদৃত হবে। প্রবলেম তাদের, যারা সত্যিকারের ভালো নয়, তাদের চ্যালেঞ্জ, তাদের কষ্ট আছে, অসুবিধা আছে, ভয় আছে, যে এদের তো ভয় থাকা উচিত নয়। ঠিক, একেবারেই তাই। কিন্তু তবুও বাঙালির কোথাও একটা মনে হয় যে আপনি যদি মানে মান্নাদের যে ঘরানার গান, হেমন্ত মুখার্জি ঘরানার গানটা অন্যরকম, মান্নাদের যে ঘরানার গান, সেই গানে যদি আপনি আরো সময় দিতেন, তাহলে বোধহয় বাঙালি আরো কিছু পেত। মানে একটা বাঙালি হয়তো মিস করছে কোনো জায়গায় আপনার আপনার বাংলা গানকে। এটা অনেকের কাছ থেকে আমার, মানে আমি আমি না, আমি গানের কিছু ছাত্র কিছু জানি না, কিন্তু না, আমি কিছু 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 গান আমি আবার করছি। যেমন রামচরিত মানুষের কিছু গান আমি একটু নতুন নতুন কাজ করতে ভালোবাসি। কারণ রামচরিত মানুষ হচ্ছে তুলসীদাসজির একটা লেখা, এমন ছন্দের রাজা ছিলেন উনি, এত ছন্দকে এত সুন্দর। যেমন দেখো, শ্রী রাম প্রেম পীयूष पूरन होत जन मुन भरत को, मुनि मन अगम जम नियम समदम विषम व्रत आचरत को। শ্রী রাম একদম মাপা ছন্দের,
এই জিনিসটাকে যদি আমাদের ভারতের বিভিন্ন জিনিস, যেমন আমাকে প্রাইম মিনিস্টার সাহেব বলেছেন গীতাটা রেকর্ড করবার জন্য, গীতা পুরো মানে A to Z পুরো গীতাটাকে গান করবার জন্য, কারণ গীতা তো গীত থেকে হয়েছে। এই ধরনের যে কাজগুলো, বা এই হিন্দি নজরুলের কথা বললাম, বা আমি একটা হনুমান চালিসার যে 40টা শ্লোক আমি 40টা রাগে কম্পোজ করেছি। এইগুলো করবার মতো ঠিক মানে সুযোগ বা সম্ভব সকলের হয় না। আমার এগুলো হয়েছে, আমার এগুলো ইচ্ছা আছে যে এইগুলো যেন রেখে যেতে পারি, যেগুলো একটা টিপিক্যাল দুটো বাংলা গান গাইলাম তা না করে সর্বভারতীয় বিভিন্ন ধারার গানকে যদি আমি রাখতে পারি। একেবারেই। আর একটা কথা বলছি, রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথ আমাদের মানে প্রায় ভগবানের মতো, মানে সকাল বাঙালি রবীন্দ্রনাথের নাম না করে দিন হয়তো কাটাতে পারে না। তো সেই জায়গায় রবীন্দ্রনাথের গানকে নিয়ে আপনি কাজ করেছেন, আপনার মতো করে কাজ করেছেন, এখন অনেকেই কাজ করছেন। আপনার কি মনে হয় যে সত্যি সত্যি রবীন্দ্রনাথের গানকে নিয়ে রিইন্টারপ্রেট করার দরকার আছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা, সেটাকে নতুন ভাবে প্রেজেন্ট করার দরকার আছে? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের দেশের যে দর্শন সেটা আজকের দিনে প্রচার প্রসার হয় ফার্স্টলি উইথ রামকৃষ্ণ মিশন, তারপরে যেমন নাকি গুরু রবিশঙ্কর আছেন, তারপরে সদ্গুরুজি আছেন, এরকম কিছু কিছু মানুষ আধ্যাত্মিকতার যুগে ভারতীয় আধ্যাত্মিকতাকে প্রচার প্রসার করছেন। কিন্তু ভারতীয় আধ্যাত্মিকতার সঙ্গে সারা পৃথিবীর বিজ্ঞান মনস্ক চিন্তার সব থেকে বেশি সমন্বয় ঘটিয়েছেন রবীন্দ্রনাথ বহু আগে। কাজেই রবীন্দ্রনাথের গানকে ইংরেজিতে ট্রান্সলেট করে এবং অরিজিনাল গানগুলো গেয়ে আমার মনে হয় সারা পৃথিবীকে জানানো উচিত যে এরকম কম্পোজার, এরকম রচয়িতা, এরকম ঋষি, এরকম শিক্ষিত, এরকম সম্পূর্ণ একটা ভারতীয় মানুষ, যাকে আমরা আজকের দিনে, তুমি আজকের দিনে কোনো প্রজন্মের কোনো বাচ্চাকে জিজ্ঞেস করো যে রবীন্দ্রনাথের একটা পুরো কবিতা বলতে পারে কিনা, একজনও পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকমই অবস্থা যে আমরা রবীন্দ্রনাথের নামে হল তৈরি করছি, প্রোগ্রাম করছি অগন্তি, কিন্তু একটা বাচ্চাকে আমরা রবীন্দ্রনাথের একটা কবিতা পুরোটা বলতে পারি না। সুকুমার রায়ের একটা কবিতা পুরো মুখস্থ করি না। যদি আজকে রবীন্দ্রনাথ, সুকুমার রায় এবং পরবর্তীকালে সত্যজিৎ রায় সবটা আমরা না জানি, তাহলে আমাদের বাঙালিও আমরা বলতে পারি না নিজেদের, আমরা ভারতীয় বলতে পারবো না। কাজে রবীন্দ্রনাথের গানগুলোকে প্রামাণ্য ভারতীয় সঙ্গীত হিসেবে রাখা উচিত, যেটা ভারতীয় সঙ্গীত, ভারতীয় রাগ সঙ্গীত, ভারতীয় ভাবধারা, ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতীয় প্রেম, ভারতীয় ঋতু বৈচিত্র্য সবকিছু রবীন্দ্রনাথের গানে আছে। তো এই আন্দোলনটা তো বোধহয় বাংলা থেকেই শুরু করতে হবে, আপনাদের মতো মানুষকে নিশ্চয়ই সামনে থেকেই তো শুরু করতে হবে। নিশ্চয়ই, কারণ বাংলা ভাষার যে লালিত্য, বাংলা পঞ্চম বৃহত্তম ভাষা পৃথিবীতে, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, সব থেকে মিষ্টি ভাষা। এবং দেখো, লটক করকে পটক দেনা মেরা সির তেরা টেংরি কা গড্ডু পর, বাংলা হচ্ছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা দিয়ে একটা বাংলা গান হয়, তাই হিন্দি গান হয়, কিন্তু বাংলা গান কোনোদিন হবে না। তারপরে উড় গেই চুনরি উড়নে দাও, উড়ে গেল ঘাগড়া উঠতে দাও, বলতে পারবে না। আমাদের যে সংস্কার, আমাদের যে কালচার, এটা আমাদের অনেক জিনিস আমরা নষ্ট করেছি, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সম্বন্ধে অহংকার করার কারণ আছে। এইটা আপনার কথা শুনে তো মনে হচ্ছে, এই যে একটু আগে আপনি বলছিলেন যে এখনকার বাংলা গানের কথা, যে কারণে হেমন্ত মুখার্জি, মান্নাদেরা যে কথাটা পেয়েছেন, তারা এখনকার যারা গায়ক গায়িকা পাচ্ছেন না। এই যে এক্ষুনি আপনি যে কথাটা বললেন, যে কোথাও কি তাহলে আমাদের বাংলা গানের কথাটা আমাদের যে লার্জার যে সামাজিক প্রেক্ষিত, আমাদের যে কালচারাল ইথোস, সেটা থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বলেই কি বাঙালি নিতে পারছে না? নিশ্চয়ই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। শুধু আমি আর তুমি দিয়ে তো বাংলা নয়, একেবারে তুমি এসো বিকেলে, কেন এলে না, তারপরে এখন তুমি নেই, এখন তুই এসে গেছি আমরা। তারপরে তুমি চিন্তা করো যে ঘুম পেয়েছে বাড়ি যা, এটা একটা বিখ্যাত গান,
আমি ছোট করছি না, এই গানের প্রয়োজনীয়তা আছে, যখন ছিল বা যে সময় আছে সে তখন গাইবো, কিন্তু এইটা দিয়ে বাংলার পরিচয় করব না কখনো। বাংলার এটা দিয়ে পরিচয় হতে বাংলার হবে, পরিচয় হওয়া উচিত না। পরিচয় হওয়া উচিত নয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, এটা হচ্ছে বাংলা এবং ভারতবর্ষের সব থেকে বড় মূল কথা, যে পরের কাছে আমরা মাথা নিচু করব, শিখবো, অন্যের ভালোটা গ্রহণ করব। যেটা রাজহাঁসের চরিত্রে সরস্বতীর বাহন হিসেবে রাজহাঁস করে, দুধ আর জল মিশিয়ে দিলে ওটাকে, দুধটাকে নিয়ে নেয়, জলটা পড়ে থাকে। আমাদের তো সেই শিক্ষা, কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারছি না। এত অহংকারী আমরা যে অন্যের খালি দোষ দেখে বেড়াচ্ছি, অন্যের ভালোগুলোকে সদ করতে পারছি না, করছি না। তো এইটা নিয়ে আপনার কি কোনো ভাবনা চিন্তা আছে, যে এই যে রবীন্দ্রনাথের কথা আপনি বললেন, যে রবীন্দ্রনাথের যে এই যে এন্টায়ার গ্যামট অফ মিউজিক, এইটাকে সারা পৃথিবীর কাছে পৌঁছানো, আমি ভারতের কথা বলছি, আমি সারা পৃথিবীর কাছে পৌঁছানো, সেটা নিয়ে কোনো কি ভাবনা চিন্তা রয়েছে? আমি খুব সিরিয়াসলি এটা চিন্তা করছি যে কি করে করা যায়, এবং কিছু কিছু গান আমি সিলেক্টও করেছি, এবং কিছু কিছু গান আমি ট্রান্সলেশনও করেছি। আমার এই নিয়ে টাটা কোম্পানির একজন বিখ্যাত মানুষ, সুপ্রকাশ মুখার্জি, উনি বম্বের টাটার একটা দায়িত্বপূর্ণ কাজে আছেন, তার সঙ্গে আমার এই নিয়ে কথাবার্তা হয়েছে, এবং আমার ইচ্ছা এগুলো যদি সিরিজ হিসেবে মূল কিছু কিছু গান বেছে রবীন্দ্রনাথের গানগুলোকে বিভিন্ন ভাবে প্রকাশ করা হয়। ওই টিপিক্যাল রবীন্দ্রনাথের যে সুরটা, সেটা নকল করলাম, আর যেটা নোটেশন করা আছে, নোটেশনটা তো গান নয়, নোটেশন হচ্ছে কঙ্কাল। যেমন ইট কাঠ দিয়ে স্ট্রাকচার হয়, বাড়ি হয় না। ইট কাঠের পরে লাগে এই অলঙ্করণ, তারপরে লাগে কয়েকটা ভালো মানুষ, তবে সেটা বাড়ি হয়। সেই জিনিসটা আমাদের তৈরি করতে হবে, সেই জিনিসটা আমাদের দেশে নেই এখন। খুব খুব অসুবিধার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ আমাদের বেঁচে থাকারই একটা অবস্থা। মানে অনেক সঙ্গীতজ্ঞ তো মারা গেছে, আমি তো লক্ষ লক্ষ টাকা তোলবার চেষ্টা করেছি, করে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, সেটা আমি করে ধন্য হয়েছি, কিন্তু আরো বেশি করে মানুষের কাছে পৌঁছানোর দরকার, গরিব মানুষদের কাছে তা পৌঁছানোর দরকার। এই যে সময়টা কঠিন বলেই বোধহয় এই উত্তরণের কথাগুলো বলার দরকার। মানে মানুষকে কোথাও তো একটা একটা সামনে কোথাও একটা পাইপ এসছে, সেটা আলো দেখতে হবে। এই যে কথাগুলো আপনি বলছেন, যে রবীন্দ্রনাথকে উত্তরণের কথা বলছেন, সেগুলোই সেই আলো আর কি। নইলে তো ঘন অন্ধকার থাকলে, সেই ঘন অন্ধকারে অন্ধকার আরো বাড়ে, অন্ধকারে অন্ধকার বাড়ে। আমার তো দেখো, আমি কোনো কিছু জানি না, আমি খুব সাধারণ শিক্ষিত লোক, অল্প শিক্ষিত লোক। আমার মনে হয় যে 2023 এবং 2024, 2025 এই সময়গুলো মানে ঐতিহাসিক ভাবে ভালো সময় হবে, ঐতিহাসিক ভাবে ভালো সময় হবে, খালি একটু ধৈর্য ধরতে হবে। আমাকে সেদিনকে রতন টাটার একটা লেকচার শুনছিলাম, আমার এমন ইন্সপায়ারিং লেগেছে, যে আজকে জাপান হিরোশিমা নাগাসাকিতে বোম পড়বার পরে যে দেশটা ধ্বংস হয়ে গেছিল, সেই দেশটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। আমাদের পেট আছে, এতগুলো মানুষের পেট, কিন্তু আমাদের একটা পেটের সঙ্গে দুটো হাতও তো আছে। আমরা তো দুটো হাত দিয়ে অনেক কিছু করতে পারি। যদি 140 কোটি মানুষ হয়, তাহলে 280 কোটি হাত আছে। আমরা সবাই মিলে চেষ্টা করি না? ওই সাহানা ভবতু সাহানা ভুনক্তু, সবাই মিলে একে অন্যের ভালো চিন্তা করি, একে অন্যের ভালোবাসা নিই, এবং তার মধ্যে শ্রদ্ধা করে সেটাকে করি একসঙ্গে। গুরুজি, আপনি তো আইআইটির সঙ্গেও কাজ করছেন, আইআইটি ইজ আ মেজর ব্র্যান্ড। তো এই যে আপনি এখন যে পরিকল্পনাগুলোর কথা বলছেন, বিশেষ করে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবনা চিন্তা আপনার, বা আপনি আরো অনেকগুলো ভাবনা চিন্তার কথা বললেন, এই প্রমোশনটায় ওই ধরনের একটা ব্র্যান্ডের সঙ্গে কোনো জায়গায় একটা লিঙ্কেজ হলে সুবিধা হয় সারা পৃথিবী, কারণ আইআইটি ইজ নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আপনার কি এই ভাবনা চিন্তা, আইআইটির সঙ্গে কাজের মধ্যে এই ধরনের ভাবনা চিন্তাগুলো কাজ করছে? হ্যাঁ, আমি তো আইআইটি শিক্ষা শ্রুতিনন্দনের কোলাবোরেশন বহুদিন ধরেই চলছে, এবং কতগুলো, তুমি খুব শুনলে খুশি হবে যে আইআইটি আমার কথা সামনে রেখে একটা একাডেমি অফ ক্লাসিক্যাল অ্যান্ড ফোক আর্টস তৈরি করেছে, কয়েক কোটি টাকা খরচ করে। এবং সেখানে আমার 2 ছাত্র এবং একজন বিখ্যাত ডান্সার মালবিকা মিত্র, কথক নাচের, এই 3 জনকে দিয়ে এই বছর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এনইপি, ন্যাশনাল নিউ এডুকেশন প্ল্যান হয়েছে, সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের মধ্যে সঙ্গীতের শিক্ষা শুরু করেছে। কারণ আমি চাই যে আইআইটিতে বেস্ট ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে, তাদের যেন এই জার্মানিতে গিয়ে, আমেরিকাতে গিয়ে, ফ্রান্সে গিয়ে পাঁচিল না তুলে দেওয়া হয়।
তারপরে যেন তারা ভেদ করে যেতে পারে। আমাদের একটা এরোপ্লেনের একটা স্ক্রু আমরা তৈরি করতে পারি না, আমাদের দেশে আইআইটির মতো সংস্থা আছে, কিন্তু এখন একটা এরোপ্লেনের স্ক্রু আমরা মানে যেগুলি মানুষ যাতায়াত করে সেরকম প্লেন আমাদের অ্যালাউড না। কারণ আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ওড়বার জন্য একটা মুক্ত আকাশ দিন আমরা দিই না। আমরা একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড কোর্সের মাধ্যমে জার্মানি কি বলছেন, আমেরিকা কি বলছে, ফ্রান্স কি বলছে বলে আমরা সীমাবদ্ধ হয়ে যাই। আমার মনে হয় সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন যেটা রবীন্দ্রনাথ বলেছেন, অসাধারণ। সেখানে যাওয়া উচিত। এই ভাবনার যতটা ছড়িয়ে পড়বে, যত দ্রুত ছড়িয়ে পড়বে, মানে একটাই শুধু হয়, হয়তো ভাবনাটা ছড়িয়ে পড়ার সময় একটা আসবে, কিন্তু আমরা যেন বাসটা না মিস করে যাই। মানে সবেরই তো সময় আসে একটা, সারা পৃথিবী ভাবছে, সুতরাং বাঙালিকেও মানে আমরা বাঙালি এই ধরনের কোনো স্লোগান তুলতে চাইছি না। বাঙালিত্ব বোঝানোর জন্য কোনো স্লোগানের প্রয়োজন নেই। আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের বিবেকানন্দ আছে, বাঙালির অনেক কিছু আছে। আপনি এক্ষুনি বললেন পৃথিবীর পঞ্চম সবচেয়ে বেশি কথা বলা মানুষ আছে। সুতরাং আশা করা যায় সময়ের সঙ্গে আমরা এটাকে করতে পারবো। বাঙালির কথা যখন হচ্ছে, এই সামনেই আমাদের দুর্গাপুজো, এবং এক বছরের দুর্গাপুজো গুরুজি প্রায় সে দুর্গাপুজো হলেও তার মধ্যে প্রাণ ছিল না। মানে পুজোটা হয়েছে কিন্তু প্রাণ ছিল না। এবারের পুজোতেও মনে হচ্ছে খানিকটা সমস্যার মধ্যেই রয়েছে। তো এবারে পুজো হবে না, সেভাবে হবে না। দেখো, দুর্গাপুজোর যে উৎসবের দিকটা, তার থেকে আমার মনে হয় যে দুর্গাপুজো মানে হচ্ছে মাতৃপুজো। হ্যাঁ, এটাই বলছি আমি। উৎসবটা কমে গিয়ে কি আমরা আসল দুর্গাপুজোর দিকে ফেরত যাবো? আমি সেই প্রশ্নটাই যাচ্ছি না। আমার তো খুব ইচ্ছে করে মানুষকে বোঝাবার জন্য যে একজন পুরোহিত সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধ কি যে বলছেন আমরা জানি না, আমরা বাইরে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছি, হই হিল্লোড় করছি, উৎসব করছি, কিন্তু পূজার মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি লিখছিলাম আমি দুর্গাপুজোর উপরে 27টা গান রেকর্ড করছি, এই পুজোয় বেরোবে 27টা গান রেকর্ড করেছি আমি অলরেডি। এর ভিডিও রেকর্ডিং করছি, যে দুর্গাপুজোর মূল ভাব কি এটা যাতে লোকে জানে। দুর্গাপুজো অ্যাকচুয়ালি প্রকৃতি পুজো। এতে হিন্দু, মুসলমান এবং গরিব মানুষ, সমস্ত রাজোদ্দারের মাটি, গণিকা গৃহের মাটি, সপ্তমৃত্তিকা লাগে, পঞ্চ কষায় লাগে, তারপরে তোমার নবপত্রিকা লাগে, এই যে ডাল গাছপালা, কচু গাছ, ধান গাছ, এগুলো লাগে কলা গাছে স্নান করাবার সময়, নবপত্রিকার সময়। তারপরে যেমন আমরা বলি যে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু, এই যে 5টা নদীকে আমরা মিশিয়েছি, এর পুজো দুর্গাপুজোয় আছে, জনগণের পুজো আছে দুর্গাপুজোতে। দুর্গাপুজো এটা একটা আন্তর্জাতিকভাবে পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ পুজো ও অনুষ্ঠান। এটাকে কনফাইন করে কত কে টাকা খরচ করলো আর কে কত বড় প্যান্ডেল করলো সেটা না ভেবে, আমার মনে হয় যে এবছরের দুর্গাপুজো বিশেষ করে মনের মধ্যে জগতের সমস্ত নারী জাতিকে প্রণাম জানিয়ে, সমস্ত যা চাঁদা টাদা আমরা তুলি, এই চাঁদাগুলো যদি আমরা একটু এই সৎভাবে পৃথিবীর যে ক্ষতি হয়েছে তার মধ্যে যদি আমরা দিই, যদি কয়েক 100 কোটি টাকা সুন্দরবনে খরচ করে সুন্দরবনটাকে সুন্দর করে সাজাই, আমার খুব মনে হয় যে এগুলো করি। কারণ এক একটা পুজোতে নাকি শুনেছি 20, 30, 40, 50 কোটি টাকার বাজেট থাকে, আরো বেশি 100 কোটি টাকা বাজেটও থাকে। এই বছর হয়তো হবে না সেটা, কিন্তু আমাদের এই কষ্টটা যেহেতু আমরা এই সময়টা অনুভব করলাম বা এটাকে আমরা প্রত্যক্ষ করলাম, রিয়েলাইজেশনটা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটু সৎ কাজে এগিয়ে আসার জন্য এবং পৃথিবীর আকাশটা একটু, পৃথিবীর আকাশটাকে যেন নীল দেখতে একটু সাহায্য করে। আমি তো আকাশে নীল দেখিনি, এখন তো একটু নীল দেখতে পাই। তাও ঠিক একদম। এবং আপনি আমার পছন্দের বিষয় এলেন আর কি, পরিবেশের বিষয়, যে সত্যি সত্যি কে জানতো যে আকাশটা আমরা কলকাতাতেও নীল আকাশ দেখতে পাবো, কলকাতাতেও হয়তো রাত্রিবেলা তারা দেখতে পাবো। এটা আমরা আগে ভাবিনি। আজকে তো করোনার যদি অনেক খারাপের মধ্যে ভালো হলো এটাই, যে পৃথিবীটা কেমন সে চেহারাটা হয়তো এই প্রজন্মের ছেলে মেয়েকে বোঝানোর জন্যই, মানে ইয়াঙ্গার জেনারেশনকে বোঝানোর জন্য হয়তো করোনা দেখালো যে হ্যাঁ পৃথিবীটা আসলে এরকম হওয়া উচিত। তোমরা সেটাকে ওই জায়গায় নিয়ে গেছো। রবীন্দ্রনাথের কথা কি ফেরত যাই, নীল আকাশে কে ভাসালি সাদা মেঘের ভেলা, ও ভাই লুকোচুরি খেলা। এটা আমরা ভুলে গেছি। কাজেই এটা যদি আমরা মনে করি
যে আমরা একটু কষ্ট করলাম, এখন বাঘেরা একটু বাইরে থাকবে, আমরা কষ্ট করলাম, এখন বিভিন্ন জানোয়ারের একটু বাইরে এসে একটু হাওয়া খেতে পারবে। আমরা তো হাওয়া খেতে দিই না, ওদের আরো মেরে ফেলি। ঠিক এই যে ঠিক। তুমি পরিবেশের কাজ করো, এটা এই যে কত বড় এবং কত সৎ কাজ, এটা সাধারণ মানুষ অনেক শুনেও ঠিক বুঝতে পারছে না যেটা কতটুকু বড় কাজ। আর গুরুজি আর একটা জিনিস, আমার এই পরিবেশ নিয়ে যে সামান্য কাজ আমি করেছি তার থেকে একটা রিয়ালাইজেশন, মানুষকে বাদ দিয়ে পরিবেশ হয় না, বা পরিবেশকে বাদ দিয়ে মানুষ হয় না। পরিবেশ না বাঁচলে মানুষ বাঁচবে না। যে সুন্দরবনের কথা আপনি বললেন, সেখানে প্রায় 50 লক্ষ মানুষ থাকে, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। রয়্যাল বেঙ্গল টাইগারকেও বাঁচতে হবে, আবার এই 50 লক্ষ মানুষকেও বাঁচতে হবে, এবং সেটা প্রকৃতিকে ধ্বংস করে হবে না। এটা খুব আমার মনে হয় যে খুব স্পষ্ট। তা একটা কথা জিজ্ঞাসা করি, গানের কথা আপনি বললেন যেটা দুর্গাপুজোর, এটাকে কি আপনি মানে মানে এর কি কোনো মানে তার সঙ্গে ইংলিশ ভয়েস ওভার বা কিছু থাকছে যাতে কিনা সারা পৃথিবীতে এটা পৌঁছতে পারে? আমি ইংরেজিতে ভয়েস ওভার না করলেও যেটা দুর্গাপুজোর যে মূল বক্তব্যটা, যেটা হ্যাঁ, সেটাই প্রকৃতি অঙ্ক। পুজো, সেটাকে আমি বলবো, সেটা আমি ইংরেজিতে করবো। তাহলে আমি কি সেটা যারা মানে হ্যাঁ, যারা বাংলা বাইরের বোঝেন না মানুষ, তারাও? যারা বাংলা বোঝেন না, তাদের কাছে এটা পৌঁছবে। কারণ এরকম উৎসব বা এরকম পুজো কিন্তু সারা পৃথিবীর কোনো প্রান্তে নেই। আরেকটা কথা এখানে বলি, একজন সেনকে বলছিলেন, আলোচনা করছিলেন যে যারা মুসলমান ধর্মের মানুষ, তাদের প্রধান হচ্ছেন হযরত মুহাম্মদ। যারা খ্রিস্ট ধর্মের মানুষ, তাদের প্রধান হচ্ছেন জিসাস ক্রাইস্ট। কিন্তু যারা সনাতন ধর্মের মানুষ, তাদের কোনো প্রধান নেই। তারা সবাই একটু একটু করে কন্ট্রিবিউট করে এই সনাতন ধর্ম চলছে। কাজেই এটা অত্যন্ত বেশি বিজ্ঞান ভিত্তিক। এখানে হিন্দু মুসলমান না ভেবে আমরা প্রত্যেকেই পৃথিবীর সন্তান, মাটি থেকে জন্মেছি। কাজে মাটি না, শুধু মাটি, মাটি নয় মাটি, তার প্রতি প্রণাম জানিয়ে দুর্গাপুজোর আমাদের যে আবহ, দুর্গাপুজোর চিন্তা, এটা প্রত্যেকটা বাড়ির মাকে যেদিন আমরা মা বলে ভাবতে পারবো, সেদিন হবেই দুর্গাপূজার হবেই সাফল্য হবে। তার সেই দিন। আগে হবে না, তার আগে হবে না। গুরুজি আমি শেষে আপনাকে একটা প্রশ্ন থাকবে যে আগামী দিন কেমন হবে, তার আগে একটা প্রশ্ন কথা বলতে বলতে মাথায় এলো। বাংলাদেশের কথা হচ্ছিল একটু আগে, বাংলা গানের কথা হচ্ছিল। আপনার কি মনে হয় কোনো জায়গায় বাংলাদেশে বাংলা গান বা বাঙালির যে ভাবনা চিন্তা, সেটা এই মুহূর্তে আমাদের মানে পশ্চিমবঙ্গের থেকে সেটা কি কোনো জায়গায় বাংলাদেশ কি খানিকটা সেদিকে এগিয়ে আছে? বাংলাদেশের আপনি তো আসলে দেখো, বাংলা শব্দটা বা বাঙালি শব্দটা এখনো ঢাকায় গেলে বাংলা ভাষার সাইনবোর্ড দেখা যায়, গাড়ির কলকাতায় দেখা গাড়ির যায় না, গাড়ির পিছনে বাংলায় দেখা দেখা যায়। যায়। কাজে বাংলার প্রতি স্নেহ, বাংলা ভাষার প্রতি ভালোবাসা বাংলাদেশে বেশি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে সঙ্গীতের সঙ্গে আমি বলছি যে ওরা কিন্তু মৌলিক জিনিস থেকে এদেশে কি হচ্ছে না হচ্ছে এটা বড্ড বেশি খেয়াল করে, সেটা না করলে অনেক ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, একেবারে। এটা এটা শুধু সঙ্গীতের ক্ষেত্রে নয়, সব জায়গাতেই মনে হয় যে সব একটু সেটা জায়গাতেই, নজর নজর একটু রাখে যেহেতু ওরা। অর্থনৈতিক ভাবে ভারতবর্ষের উন্নতি হয়েছে, কিন্তু আমার তো মনে হয় যে বাংলাদেশের উন্নতি কোনো কোনো দিকে ভারতবর্ষের থেকেও বেশি হচ্ছে, হ্যাঁ, এখন তো আমার তো মনে বাংলাদেশের হয়। আর্থসামাজিক উন্নতি, বাংলাদেশের মানে যেভাবে বাংলাদেশ এগিয়ে চলেছে, সেটা অসম্ভব। মানে সাউথ এশিয়ার মধ্যে উদাহরণ বলছে বাংলাদেশকে যেভাবে তাদের উন্নতি হচ্ছে। সুতরাং বাংলাদেশকে সেটা, নিজের ভাবে আরো এটা এটা যদি নিজের প্রতি গর্ববোধ থাকে, ওদের নিজের জন্য যে আত্মসম্মানটাকে ওরা রেখে নিজের মূল্যবোধটাকেই বাঁচিয়ে রাখে, আমাদের দিকে না তাকায় বা কোনো দিকেই না তাকায়, আমার মনে হয় তার বোধহয় আরো ভালো। অসাধারণ। শেষে গুরুজি, এই আমরা এই সময়ের কথা আলোচনা করলাম, প্রায় 1 ঘন্টা আপনার সঙ্গে আপনার সময় নিলাম। শেষে জিজ্ঞাসা করি, আপনি অলরেডি বলেছেন যে আপনার মতে খুব অসম্ভব ভালো একটা সময় আসতে চলেছে পৃথিবীর সামনে আগামী কয়েক বছরের মধ্যে, কিন্তু সেই সময় যতদিন না আসছে, এখন অব্দি আমরা সোকল থার্ড ওয়েভের সামনে দাঁড়িয়ে আছি। আমরা জানি না থার্ড ওয়েভ কত বড় হবে কি হবে না। একজন ডাক্তারবাবু আমায় বলছিলেন, আমরা এখনো জানি না যে গোড়ালি ডুববে না কোমর ডুববে না মাথা ডুববে, কত বড় স্রোত আসবে সেটা আমরা জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হয় যে একটা প্রচুর মানুষের মধ্যে, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে একটা একটা ফ্রাস্ট্রেশন আসছে, ডেসপারেশন আসছে, কত নেগেটিভিটি আসছে। তো আপনি কি বলবেন, আপনার আপনার কি কি কথা থাকবে এদের সামনে, যে আমি হাউ দে ক্যান কাম সকলকে আউট? অনুরোধ করব, সকলকে অনুরোধ করব যে আমরা সবকিছু পারি, এই ভাবটা মনের মধ্যে রাখতে হবে।
আমরা সকলকে সেবার মাধ্যমে, শ্রদ্ধার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, বিশ্বাস একটা শব্দ আজকালকার দিনে এটা কোনো শব্দটা এক্সিস্ট করে বলে আমার মনে হয় না। এইটা যদি না করা যায় তাহলে ভারতীয়ত্ব কিছু থাকবে না। আর বাঙালিদের মধ্যে ভারতের ট্র্যাডিশনকে বাঁচিয়ে রাখার সব থেকে বেশি উদাহরণমূলক মানুষ জন্মেছেন বাংলায়। ভারতীয় সামগ্রিক তুমি কালচার বলো, এডুকেশন বলো, সংস্কৃতি বলো, সব থেকে বেশি মনীষী বলো, বাংলাতে সব থেকে বেশি মনীষী জন্মেছেন। কাজে আমাদের বাঙালি বলে অহংকার না করে আমাদের মনীষীদের পথে আমরা যদি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এগিয়ে যাই, আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা নিশ্চয়ই এগোবো এবং ভীষণ ভালো জায়গায় যাব। কেউ কেউ আমাকে একদিন বলেছিলেন যে বাঙালিদের একটা সমস্যা হচ্ছে বাঙালিরা ইতিহাস পড়ে না, ইতিহাস তৈরি করতে চায়। ইতিহাসটা পড়ে না, ইতিহাস তৈরি করতে চায়। আমাদের পৃথিবীতে এমন খুব কম জায়গা আছে, আমাদের যে উত্তর কলকাতার 5 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে নোবেল লরিয়েট থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, বিবেকানন্দ থেকে আরম্ভ করে কে নেই? মানে কে নেই? রেনেসার, একেবারে রেনেসার মূল জায়গাটাই 5 স্কোয়ার কিলোমিটার। আমরা এত কিছু করছি, এত ভাবনা, এত হাজার হাজার কোটি টাকা খরচ করছি, একবারও ভাবিনি যে এই 5 স্কোয়ার কিলোমিটারটাকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি। আজকে বিদেশে শুধু তাই না, যাই শুধু আমরা তাই দেখি না, কিভাবে বাঁচিয়ে রাখছি। নকুরের সন্দেশ, কেশি দাসের রসগোল্লা, সেটা ওই 5 স্কোয়ার ফুট সেটার মধ্যেই এরিয়ার রয়েছে। মধ্যে। তো আবার ভাবা যায় না। ওখানে গুরুজি ওই 5 স্কোয়ার কিলোমিটারের মধ্যে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমি পার্টি হিসেবে বলছি না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো আমাদের ভারতবর্ষের একটা আইকনিক একটা তো তার প্রতিনিধি, তারও কিন্তু জন্ম ওই উমেশ চন্দ্র ব্যানার্জির বাড়ি। আমি ব্যক্তিগতভাবে গিয়ে দেখেছি বাড়িটা ভেঙে পড়ছে। এদিকে 100 বছরে কংগ্রেসের 100 বছরে সারা ভারতবর্ষে উৎসব চলছে, কিন্তু যেখানে কংগ্রেসের জন্ম হয়েছিল সেইখান ঘরটা ভেঙে পড়ছে, কারোর কোনো মানে তাপ উত্তাপ নেই। মানে এইটা মনে হয় কখনো কখনো যে বাঙালি বলে নিজেরা খানিকটা কি বলবো, এটা কি ওই ব্যাকারির শিকার, আত্মবিস্মৃত। মানে হ্যাঁ, কোন অত্যন্ত একটা বেশি। জায়গায় কেন দেখো মানে তুমি, বাঙালিরা ওই ওই নিজেরা বোধহয় সেই নিজেরা কতটা কি করেছে বা করতে পারে সেটা বোধহয় নিজেরাই গুরুত্ব দেয় না, এটি সমস্যা। দেয় না। আর সব থেকে বড় কথা হলো আমরা সবাই সবকিছু জানি। আজকে যেই শুনলাম পেট ব্যথা, কেন বাড়ালাম খান, আরে কি জন্য পেট ব্যথা হচ্ছে ডাক্তার দেখান। আমরা সকলেই ডাক্তার, সকলেই সবকিছু জানি। একটু চুপ করলে ভালো হয়, বেশি কথা না বললে একটু চুপ থাকলে ভালো। এবং এই চুপ করে থাকাটা যদি পন্ডিচেরি দিকেও যায়, আশ্রমে, অরবিন্দ আশ্রমে শিখে আসতে পারে যে কি করে চুপ করে থাকতে হয়। গুরুজি অনেক সময় নিলাম, কিন্তু অনেক কথা বাকি রয়ে গেল, হয়তো আরেকদিন আপনার সময় নিয়ে বসবো। আপনার যে নতুন নতুন প্রজেক্ট গুলোর কথা বললেন, যে ভাবনা চিন্তা, আমি প্রজেক্ট বলে বলবো, প্রজেক্ট বলে এটা অন্য রকমের শব্দ বন্ধ তৈরি হয়। আপনার ভাবনা, এই যে গোড়ায় বললেন আপনার কাছে স্বাধীনতার মানে হচ্ছে নিজের ভাবনাকে এক্সপ্রেস করার স্বাধীনতা, আপনার চিন্তাটাকে এক্সপ্রেস করার স্বাধীনতা। তা সেই চিন্তার এক্সপ্রেস করার তো একটা আউটপুট আছে, সেই আউটপুটটা আজ কাল না হয় পরশু, পরশু না হয় তার পরের দিন নিশ্চয়ই সারা পৃথিবীর সামনে আসছে, আমরাও শুনবো। কিন্তু আমার মনে হয় আজকের এই 1 ঘন্টা খানেকের আমরা যে, আমি আলাপচারিতা বলবো কি আড্ডা বলবো আমি জানি না, যে আপনার সঙ্গে কথা বলার সৌভাগ্য হলো, তাতে হয়তো কিছু বাঙালি, যদি 5 জন বাঙালিরও মনে হয় সারা পৃথিবী যেখানেই তারা থাকুন না, যেখানেই তারা এই অনুষ্ঠান শুনছেন, তাদের যদি মনে হয় যে কোনো একটা পথ দেখতে পাচ্ছি, কঠিন কঠোর সময় কোনো একটা পথ দেখতে পাচ্ছি, তাহলে মনে হয় এই অনুষ্ঠানটা সার্থক হবে। গুরুজি আপনাকে অনেক প্রণাম এবং নমস্কার আপনার সময় দেওয়ার জন্য। যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ এবং থাকবেনও, কারণ ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবী থাকবেন, তাদের প্রত্যেকের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি, যেন আমাকে আশীর্বাদ করেন, যেন যে কদিন বাঁচি যেন কিছু করতে পারি কাজ। বলছি এখনো বহু বহু সময় পৃথিবীর এবং বাঙালির আপনাকে দরকার। বাঙালির কথা হলো, বাঙালির পথ দেখানোর জন্য খুব বেশি লোক অবশিষ্ট নেই, সুতরাং ফ্ল্যাগ বিয়ারার যারা, তাদেরকে সামনে থাকতেই হবে। বেঁচে থাকো, ভালো থাকো জয়ন্ত। খুব ভালো লাগলো, সবাইকে সবসময় ভালো লাগে, তোমাকে আমি ভীষণ ইন্সপায়ারিং মানুষ হিসেবে ভাবি। খুব ভালো থাকো। না, অন্যভাবে একটু আপনার সাথে কথা বললাম, আপনার তো অসংখ্য হাজার হাজার ইন্টারভিউ নানান ভাবে হয়েছে, আপনার আপনার সাংগীতিক জীবন, আপনার বেড়ে ওঠা, এটা সাধারণ মানুষ অনেকেই জানেন, কিন্তু আমার মনে হচ্ছিল কোথাও একটা পণ্ডিত অজয় চক্রবর্তীর মনের ভিতরে কি জিনিসটা চলছে সেটা কোথাও একটা মানুষের জানার দরকার। কেননা ওই 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 বস্তুটা যদি সামনে না আসে, আমি শুধু আপনার বলে বলছি না, এরকম যারা ফ্রন্ট লাইন সোশ্যাল লিডার্স আছেন, যারা সামাজিক নেতৃত্বে আছেন,
তাদের ভিতরের ভাবনাটা যখন সামনে না আসবে, নেলসন ম্যান্ডেলা কি ভাবছেন, মনের মধ্যে কি ভাবেন, গান্ধীজি কিভাবে ভেবেছেন, নেতাজি কিভাবে ভেবেছেন, যদি ভাবনাগুলোর আমরা কখনো মানে কাছাকাছি যেতে পারি, তাহলে সেখান থেকে আমরা কোন একটা জায়গায় আমাদের ভাবনাটাকে কিছুটা হলেও হয়তো বাড়াতে পারবো। এই ভাবনা থেকে আজকের এই আলোচনাটা প্ল্যানিংটা আমি করেছিলাম। অনেক নমস্কার, শেষ করছি গুরুজি। আচ্ছা, থ্যাংক ইউ জয়ন্ত। বাই, নমস্কার।